তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাসরুমে। আমাদের পারমিয়াবিলিটি নিয়ে পড়াশোনাটা চলছিল, আগের ক্লাসে আমি শেষ করতে পারিনি। এই ক্লাসে আমরা জাস্ট ওখান থেকেই শুরু করব। তো কি আমরা পড়ছিলাম হচ্ছে কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে পারমিয়াবিলিটি। তো আমরা প্রথমে আগের দিন পড়েছিলাম হচ্ছে কি গ্রেন সাইজের উপর পারমিয়াবিলিটি ডিপেন্ড করে। এবার চলো আমরা নেক্সট পড়ি। আচ্ছা তোমরাই বলো তো এখান থেকে নেক্সট কিসের উপর ডিপেন্ড করতে পারে? আচ্ছা এর উপর ডিপেন্ড করতে পারে না, ভয়েডস এর উপর অবশ্যই ডিপেন্ড করতে পারে। তাহলে কে এর সাথে যদি আমি ভয়েড রেশিও যদি সম্পর্ককে আমি যদি দেখি তাহলে কিরকম হবে? এরকম এরকম হবে তো। অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি কিন্তু এর সাথে সমানুপাতে পাল্টায়। অর্থাৎ ই যদি বাড়ে তাহলে কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি বাড়ে। তাহলে ই কি? ই কিসের পরিমাপ? ই কিসের পরিমাপ? ই আমরা জানি ই ইকুয়াল টু হচ্ছে ভিবি বাই ভিএস। অর্থাৎ ভলিউম অফ ভয়েডস এর পরিমাণ ই দিয়ে মাপা হয়। ই কি মাপার জন্য ব্যবহার করা হয়? কতটা সয়েলের মধ্যে ভলিউম অফ ভয়েডস আছে, ফাঁকা জায়গা কতটা আছে, তারই তো পরিমাপ ই, যেটা আমরা আগে পড়েছি। তাহলে ই এর সাথে যদি কে এর সম্পর্ক হয় তাহলে আমরা কি বলবো যে ই মানে কি যত ভলিউম অফ ভয়েডস মানে সয়েলের মধ্যে যত ফাঁকা জায়গা বেশি হবে তত তার ই বেশি হবে, আর যত তার ই বেশি হবে তাদের কেও তত বেশি হবে। অর্থাৎ ফাঁকা জায়গা বেশি হলে আমরা এমনিতেও দেখছি যে যত ফাঁকা জায়গা বেশি হবে তত তার মধ্যে জল পাস করাটা ইজি, তাহলে অবশ্যই তার কেউ বেশি হয়ে যাবে। তো আমরা এইভাবেও এটা দেখতে পাই। তাহলে এরপরে যদি আমাদের প্রশ্ন আসে ই এর সাথে কি রিলেশনশিপ, তোমরা এই ফর্মুলাটা যদি মনে রাখো তাহলে বুঝতে পারছো যে ই কিউবের মান অনেক বেশি হবে। ঠিক আছে, ই কিউব নেই ওয়ান বাই ই কিউবের মান অনেক বেশি হবে। সো কে এর সাথে এটা সম্পর্ক। ঠিক আছে, নাও নেক্সট কি? নেক্সট হচ্ছে নেক্সট তোমরাই বলো। নেক্সট হচ্ছে আমরা এই গামা ডাব্লুর ওপর, গামা ডাব্লু এবং মিউ এর ওপর কিন্তু বলতে পারি ডিপেন্ডেন্ট। আচ্ছা গামা ডাব্লু এবং মিউকে আমি একটা কোয়ান্টিটি ধরে নিচ্ছি, সেটাকে কি বলবো? আমরা বলতে ফ্লুইড প্রপার্টি। ফ্লুইড প্রপার্টি কেন ফ্লুইড প্রপার্টি বললাম? কেন কি এক্ষেত্রে আমরা সয়েলের মধ্যে দিয়ে কোন ফ্লুইড পাস করার গল্প করছি? জল। তাহলে এখানে ফ্লুইড জল, সেই জন্য এখানে গামা ডাব্লু হয়েছে এবং এখানে মিউটা কিন্তু জলের ভিসকোসিটি। মিউ কি? ডাইনামিক ভিসকোসিটি। আমরা এটা পড়েছি, হোয়াট ইজ ডাইনামিক ভিসকোসিটি, উই নো দ্যাট বেটার। আমরা ফ্লুইডের ক্লাসে অলরেডি পড়ে নিয়েছি। সো এটাকে আমরা একসাথে বলতে পারি যে ফ্লুইডের প্রপার্টি। ফ্লুইডের প্রপার্টির উপর কে ডিপেন্ড করে? এটা যদি জল না হয়, যদি পেট্রোল পাস করাতাম তাহলে সেটা অন্যরকম হতো। পেট্রোল না হয় জায়গায় যদি কেরোসিন পাস করাতাম তার অন্যরকম হতো, কারণ কি তাদের ইউনিট ওয়েট এবং ভিসকোসিটি পাল্টে যায়। ওকে, তো এবার যদি আমি বলি জল, যেহেতু আমরা এখানে পড়াশোনা শুধু জল নিয়ে করছি, সো উই উইল অনলি কনসিডার অ্যাবাউট ওয়াটার। নাও এবার যদি তোমাকে বলে যে মিউ এর সাথে কে এর কি রিলেশন, তাহলে কে এর সাথে মিউ এর রিলেশন কিন্তু এটা। এবার মিউ কি? এবার ধরো তোমাকে বলা হলো, কোয়েশ্চেন ঘুরিয়ে দিল, এটা আসে পরীক্ষায়, যে বলা হলো কোনো একটা জলের টেম্পারেচার আমি বাড়িয়ে দিলাম, জলের টেম্পারেচার বাড়িয়ে দিলাম, জলের টেম্পারেচার বাড়িয়ে দিলাম, তাহলে সেই সয়েলের, তখন সয়েলের মধ্যে যখন পাস করবে তাহলে সয়েলের কি কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি বেশি হবে না কম হবে? এই কোয়েশ্চেন কিন্তু দেয়। তাহলে বুঝতে পারছি যদি আমি টেম্পারেচার বাড়াই তাহলে ডাইনামিক ভিসকোসিটি কি হয়? কমে। কেন কি টেম্পারেচার বাড়ালে ভলিউম বেড়ে যায়, ভলিউম বেড়ে গেলে কণাগুলোর মধ্যে আকর্ষণ কমে যাচ্ছে, আকর্ষণ কমে যাওয়া মানে কি? ভিসকোসিটি কমে যাচ্ছে। কেন কি ভিসকোসিটি কি? একটা আকর্ষণ বল কণাগুলোর মধ্যে। ওকে, তাহলে টেম্পারেচার বাড়ালে ভলিউম বেড়ে যায় এবং ভিসকোসিটি কমে যায়। আচ্ছা ভিসকোসিটি যদি কমে যায় তাহলে কে কি? বেড়ে যাবে। তাহলে বুঝতে পারছি যদি টেম্পারেচার বাড়ায় তাহলে পারমিয়াবিলিটি কিন্তু বেড়ে যাবে, আর টেম্পারেচার যদি কমায় তাহলে পারমিয়াবিলিটি, টেম্পারেচার যদি কমায় তাহলে কি হবে? এটা বাড়বে, আর এটা যদি বাড়ে তাহলে পারমিয়াবিলিটি কি হবে? কমবে। ক্লিয়ার? তাহলে এইটাই হচ্ছে রিলেশনশিপ, যে টেম্পারেচার যদি বাড়ায় তাহলে এটা কমবে, এটা বাড়বে, তাহলে টেম্পারেচারের সাথে রিলেশনশিপ হবে সমানুপাতিক। ঠিক? তো এটা একটা প্রশ্ন আসে, এটা তোমাদের মাথায় ঢুকিয়ে রেখে দাও। এবার আমরা যে জিনিসটা পড়বো নেক্সট, সেটা হচ্ছে সয়েলের স্ট্রাকচারের উপরেও কিন্তু ডিপেন্ড করে, যেটা এখানে হয়তো লেখা নেই, বাট এই সেফ ফ্যাক্টর কিন্তু সেটা অনেকটা বোঝায়। তো যাই হোক, সয়েলের স্ট্রাকচারের উপরেও কিন্তু পারমিয়াবিলিটি ডিপেন্ড করে। বলো যে দাদা স্ট্রাকচারের উপর কিভাবে ডিপেন্ড করে? আমরা সয়েল স্ট্রাকচারে পড়েছি যে সয়েলের স্ট্রাকচার কত ধরনের হয়? মূলত দু ধরনের, মূলত অন্যগুলোও হয় বাট মূলত দু ধরনের হয়। একটা হচ্ছে ফকুলেন্ট স্ট্রাকচার হয়, এরকম টাইপের,
ফকুলেন্ট স্ট্রাকচার। আরেকটা হয় কি ডিসপার্স স্ট্রাকচার, যেখানে একদম প্যারালালি মানে ইটের মতন সজ্জিত থাকে সয়েলগুলো প্রায়। ঠিক আছে, এবার আমরা এখান থেকে বুঝতে পারবো যে এই স্ট্রাকচারটা বেশি, এই স্ট্রাকচারের মধ্যে কি বেশি ভয়েডস থাকবে নাকি এই স্ট্রাকচারের মধ্যে সয়েল স্ট্রাকচারের মধ্যে বেশি ভয়েড থাকবে? তোমরাই বলো। অবশ্যই এই স্ট্রাকচারের মধ্যে বেশি ভয়েড থাকবে, কারণ কি দেখতেই পাচ্ছ সয়েলের স্ট্রাকচারগুলো এমন ভাবে সজ্জিত হয়ে রয়েছে, এর মাঝে মাঝে অনেক ফাঁকা জায়গা আছে। সো এই স্ট্রাকচার যদি ফকুলেন্ট স্ট্রাকচার হয় তাহলে তার মধ্যে ফাঁকা জায়গা বেশি থাকবে। আর আমরা পড়েছি যদি ফাঁকা জায়গা বেশি থাকে তাহলে তার ভয়েড রেশিও বেশি হবে, আর ভয়েড রেশিও বেশি হলে কে বেশি হবে। আর ডিসপার্স স্ট্রাকচারে কি এর মধ্যে ফাঁকা জায়গার পরিমাণ খুবই কম, নেই বললেই চলে, কারণ কি এটা একদম সজ্জিত হয়ে গেছে। সো এই স্ট্রাকচারে ফাঁকা জায়গার পরিমাণ কম, তার ই কম মানে কেউ কম হবে। তাহলে বুঝতে পারছো গ্রেন সাইজের তোমার হচ্ছে যে সজ্জাক্রমের ওপর সয়েল স্ট্রাকচারের ওপর কিভাবে ডিপেন্ড করে পারমিয়াবিলিটি। সো ইট ইজ অ্যান এক্সাম্পল অফ দ্যাট। ওকে, নাও আর এখান থেকে তেমন ভাবে কিছু পড়বার দরকার নেই। ফ্যাক্টরস অ্যাফেক্টিং এই কটার থেকে প্রশ্ন সাধারণত আসে। তো ফ্যাক্টর অ্যাফেক্টিং আমরা পড়ে ফেললাম। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি আমরা কিভাবে বার করব। সো এটার ক্ষেত্রে অবশ্যই অনেকগুলো মেথড আছে, 3 ধরনের মেথড আছে বার করার। তো প্রথম মেথড কি? প্রথম মেথড হচ্ছে অবশ্যই ল্যাব মেথড। কি না ল্যাব মেথড, মানে আমরা ল্যাবে বার করতে পারবো। সেকেন্ড যে মেথডটা আসে সেটা হচ্ছে কি ফিল্ড মেথড। ফিল্ড মেথড অ্যান্ড দ্য থার্ড স্টেপ বা থার্ড প্রসেস যেটা দিয়ে বার করা যায় সেটা কি? সেটা হচ্ছে ইনডিরেক্ট মেথড। ইনডিরেক্ট মেথড। তাই 3টে প্রসেসে কিন্তু আমরা কোএফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি বার করতে পারি। একটা ল্যাবে বার করতে পারি, একটা ফিল্ডে ডিরেক্ট বার করতে পারি, আর একটা হচ্ছে ইনডিরেক্ট মেথড দিয়েও বার করতে পারি। মানে অন্য কিছু ডেটা যদি আমাদের কাছে জানা থাকে সেখান থেকেও কিন্তু আমরা এটা বার করতে পারি। নাও প্রথমে আমরা জেনে নেব যে ল্যাব মেথড কি আছে। এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কেন কি ফিল্ড মেথডটা আমরা এখানে পড়াশোনা করবো না, এটা ওয়েল হাইড্রোলিক্সে পড়তে পারি বা আমরা এনভায়রনমেন্টেও এটা নিয়ে পড়া যেতে পারে, এমন কিছু ব্যাপার না। এখান থেকে কোয়েশ্চেন এই জায়গা থেকে হয় না সাধারণত, হলে ফ্লুইড মেকানিক্স বা ওই এনভায়রনমেন্টের জায়গা থেকে কোয়েশ্চেন হয়। ওকে, সো আমরা ফিল্ড মেথডটাকে সেভাবে পড়বো না, পাম্প ইন পাম্প আউট টেস্ট। আর ইনডিরেক্ট মেথড সম্পর্কে একটা মেথড সম্পর্কে জাস্ট একটু আমরা জেনে নেব। তো মেন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ল্যাব মেথড। ল্যাবে দুটো প্রসিডিওর হয়, দুটো প্রসিডিওরের চেক মানে এটা করা যায়। 1 নম্বর প্রসিডিওর কি? একটা হচ্ছে কনস্ট্যান্ট হেড মেথড, আর 2 নম্বর হচ্ছে ফলিং হেড মেথড। কি? একটা কনস্ট্যান্ট হেড মেথড, একটা হচ্ছে ফলিং হেড মেথড। ক্লিয়ার? পেনের কালিগুলো শেষ হয়ে আসছে। শিলিগুড়িতে কিছুদিন লকডাউন ছিল, সেই জন্য আমি কিনতে পারিনি। আজকে বা কালকে যাবো, ওদের কিনে নিয়ে আসবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর কি। ঠিক আছে, আজকে লকডাউন আছে, আমি দেখি কাল পরশু থেকে কিনে নিয়ে আসবো। যাই হোক, তো কনস্ট্যান্ট হেড মেথড এবং ফলিং হেড মেথড। তো আমরা এটা প্রথমে জেনে নিই যে কনস্ট্যান্ট হেড মেথডটা কোন সয়েলের জন্য করা হবে আর ফলিং হেড মেথডটা না। আচ্ছা, আমি বলবো না, আমি তোমাদেরকে জিনিসটা করে দেখাই, তাহলে তোমরা নিজেরাই বুঝে যাবে যে কনস্ট্যান্ট হেড মেথড কোন সয়েলের জন্য করা যাবে আর ফলিং হেড মেথড কোন সয়েলের জন্য করা যাবে। বেটার যে কনসেপ্ট নিজেরা বুঝে নেবে এবং নিজেরা আনসার করো। ঠিক আছে, তো প্রথমে আমরা একটু কনস্ট্যান্ট হেড মেথডটা দেখে নিই। এটা একটু ডিটেলে ছোট্ট করে দেখবো, বেশি আমি চাপ দেবো না এটা নিয়ে। তো সেটা কি? আমরা এরকম একটা সয়েল স্যাম্পল রাখি। ক্লিয়ার? এরকম একটা আমরা সয়েল স্যাম্পল রাখছি। এবার সয়েল স্যাম্পলের এখানে আমরা একটা জল দিচ্ছি। ঠিক আছে, ধরো সয়েল স্যাম্পলের আমি এখানে একটা জল দিলাম, জলটা এতটা করে মেনটেন করলাম। ঠিক আছে, সেই জলটা এখানে আমি দিচ্ছি। আবার এখান থেকে আমার একটা ট্যাঙ্কের মধ্যে জলটা জমা হচ্ছে। ক্লিয়ার? তো কনস্ট্যান্ট হেড মেথড কথাটার মানে থেকে তোমরা বুঝতে পারছো যে হেডটাকে কিন্তু কনস্ট্যান্ট করা হয়। হোয়াট ডু ইউ মিন বাই হেড? হেড আমরা কোথায় কনসিডার করেছি? হেড কনসিডার করেছি হাইড্রোলিক গ্রেডিয়েন্টে। জলের হেড কতটা, মানে সমচ্ছশীলতা যে ধর্ম, সেটাকে ইংরেজিতে বা টেকনিক্যালি টার্মে আমরা হেড দিয়ে চালাই। বুঝতে পারছো? মানে বুঝে নিও জিনিসগুলো। হেড বলতে কি? ওই যে জলের যে মাথার উপরিতলের যে উচ্চতা, সেটাকে জলের হেড বলা হয়। ক্লিয়ার?
তাহলে সেই হেডটাকে কনসিডার করেছিলাম আমি আই এর মধ্যে। তাহলে কনস্ট্যান্ট হেড মেথড মানে কি? কনস্ট্যান্ট হেড মেথড মানে কি? মানে হচ্ছে এই যে আমার জলের যে উচ্চতা ছিল সেটা যদি H1 হয়, ক্লিয়ার, আর এখানটা যেখানে জল পড়ছে সেটা যদি তোমার H2 হয়, তাহলে এই H1 থেকে এই যে H2 এর যে পার্থক্যটা এটা আমি সবসময় ইকুয়াল রাখবো। ঠিক আছে, মানে আমি এখানে অলরেডি একটা করে আর একটা জায়গায় জল দিচ্ছি, ঠিক আছে, আর এখানে যখনই এর বেশি হবে জলটা পড়ে যাবে। সো আমি এই হেডটাকে কিন্তু মানে H1 মাইনাস H2 এই হেডটাকে কিন্তু থ্রু আউট এক্সপেরিমেন্ট আমি সমান রাখছি, হেডের কোনো পার্থক্য হচ্ছে না, মানে আইকে আমি ইকুয়াল রেখে দিচ্ছি, ক্লিয়ার, পুরো এক্সপেরিমেন্টটার মধ্যে। ওকে, নাও এবার কি আমরা জানবো কি এই যে এখানে যতটা জল জমা হচ্ছে সেখান থেকে সেই ভলিউমটা আমরা পাবো, সেই ভলিউমটা কত টাইমের মধ্যে জমা হচ্ছে সেটাও পেয়ে যাবো টি। তাহলে ভি বাই টি করলে আমরা কি পাবো? ডিসচার্জ পেয়ে যাবো কিউ, ঠিক আছে। আর কিউ মানে আমরা কি জানি? কে ইন্টু আই ইন্টু এ। আচ্ছা, এরিয়া মানে কি? এই সয়েল স্যাম্পলের এরিয়া, এটা আমরা এখান থেকে পেয়ে যাবো। আই মানে কি? আই হচ্ছে H1 বাই H2 ডিভাইডেড বাই সয়েল স্যাম্পলের লেন্থ এল, আমরা এটা আগে করে দেখেছি, তাহলে আইও পেয়ে যাবো। তাহলে আননোন কি থাকলো? শুধুমাত্র কে। তাহলে এখান থেকে কে আমরা সার্চ করে পেয়ে যাবো। তাহলে কে কিভাবে পাবো? তাহলে কে ইকাল টু হবে কি না ভি বাই টি, কে ইকাল টু হবে ভি বাই টি, আর হচ্ছে নিচে হচ্ছে আই ইন্টু এ, আর আই কে আমরা কি লিখতে পারি? H1 মাইনাস H2 উপরে এল আর ইন্টু হচ্ছে এ ইন্টু এ, ক্লিয়ার। তাহলে এই ফর্মুলা এইটা মনে রাখার কোনো দরকার নেই, তোমরা জাস্ট এইটা মাথায় রাখবে তাহলে ওটা পেয়ে যাবে। এরকম বড় ফর্মুলা মাথার মধ্যে ঢুকে জ্যাম করিয়ে লাভ নেই, সিম্পল, কারণ আমি এটা মনে রাখি না, আমি কিন্তু এখানেই করলাম, বুঝলি, জাস্ট আমি এখানেই করলাম, সেটা আলাদা করে মনে রাখার কিন্তু কোনো দরকার নেই, জাস্ট এটাকে মাথায় রাখবে, এখান থেকে বেরিয়ে যাবে। এবার বুঝতে পারছো যে আমরা এখানে জল দিচ্ছি, জল এখানে এসে জমা পড়ছে, কতটা টাইমের মধ্যে কতটা জল জমা পড়লো সেটা আমরা ক্যালকুলেট করে দেখে নেব। তারপর আমরা আই এবং এ তো জানি, যে বার করে কে বার করে নেব। এবার এই এক্সপেরিমেন্টে দেখতে পাচ্ছি জল কিন্তু যাচ্ছে এবং সেটা কিন্তু বেশ তাড়াতাড়ি যাচ্ছে, তাই না? বেশ তাড়াতাড়ি যাচ্ছে। তাহলে এখানে যদি আমি ধরুন একদম ভাল মানে ছোট ছোট যদি ক্লে ঢুকিয়ে দিই, তাহলে ক্লের মধ্যে দিয়ে কি জল তাড়াতাড়ি পাস করবে? আমরা পড়েছি, করে না। ছোট সয়েল হয়ে গেলে, সয়েলের কোনো যদি ছোট হয় তার পারমিবিলিটি খুব কমে যায়, সে সল তাড়াতাড়ি পাস করে। তাহলে এই এক্সপেরিমেন্টটা কি করা যাবে? তাহলে আমি সকালবেলা এখানে জল পাঠালাম, বসে আছি 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, তারপর হয়তো এখানে এসে 1 ফোঁটা জল পড়লো। তো এইভাবে তো এক্সপেরিমেন্টটা হতে পারে না। সো কনস্ট্যান্ট হেড মেথড ইজ অনলি ফর কোর্স গ্রেন সয়েল। কিসের জন্য? কোর্স গ্রেন সয়েল। যেই সয়েলের কণাগুলো বড় বড় তাদের জন্য কনস্ট্যান্ট হেড মেথড, ক্লিয়ার? তাহলে বুঝতে পেরে যাচ্ছে বাকি যে নেক্সট এক্সপেরিমেন্টটা আমরা করব সেটা হচ্ছে ফলিং হেড মেথড। সেই ফলিং হেড মেথডটা তাহলে কার জন্য হবে? ডেফিনেটলি ফাইন গ্রেনেড সয়েলের জন্য হবে। তো ফলিং হেড এটা কি আমরা করি? এরকম একটা সয়েল স্যাম্পল থাকে, ঠিক আছে, আর সয়েল স্যাম্পলের উপরে এরকম একটা টিউব থাকে, ঠিক আছে। সেই টিউবের এরিয়া ধরো এ, হ্যাঁ। এবার টিউবে এই হাইটে ধরো জল ছিল, H1 ধরো জল ছিল ভিতরে, ধরো এটা H1 জল ছিল, ধরো এইটাই, হ্যাঁ। আর তারপরে ধরো একটু টাইম পরে, টি টাইম পরে এটা ধরো H2 হয়ে গেছে, ঠিক আছে। আর এই সয়েল স্যাম্পলের এরিয়া হচ্ছে এ। তাহলে এখানে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা মনে রাখো। এটার ডিরাইভ করার পরীক্ষার সময় এতটা কনসেপ্ট নিয়ে তুমি করতে পারো, ছোটখাটো কনসেপ্ট হয়ে যায়, এত বড় কনসেপ্টের জিনিস তুমি পরীক্ষা করতে গেলে অনেক টাইম লস হয়ে যাবে। সো এটা কিন্তু একটু মনে রাখো। সো এই ফর্মুলাটা দাঁড়ায়, এখানে যে কে বার করার যে ফর্মুলাটা দাঁড়ায়, আমি একটু বড় করে লিখছি, কে বার করার যে ফর্মুলাটা দাঁড়ায় সেটা হয় হচ্ছে কে ইকুয়াল টু 2.3, ঠিক আছে, 2.3 স্মল এ ইন্টু ক্যাপিটাল এল বাই ক্যাপিটাল এ ইন্টু স্মল টি ইন্টু লগ 10 H1 বাই H2। H1 মানে আগে হাইট ছিল, পরে ফল করতে 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 এখানে এলো H2, সেটাকেই না টি টাইমের মধ্যে, সেই টাইমটা টি। এই বড় এ হচ্ছে সয়েল স্যাম্পলের এরিয়া, ছোট এ হচ্ছে এই যে টিউব যেটা ইউজ করেছি তার এরিয়া, ঠিক আছে। লেন্থ হচ্ছে সয়েল স্যাম্পলের লেন্থ, ক্লিয়ার? তাহলে সমস্ত জিনিসগুলো তুমি পেয়ে যাবে, এখান থেকে আরাম করে কে বার করে নিতে পারবে। সো দিস ইজ ফলিং হেড মেথড টু ডিটারমাইন
দ্য পারমিয়াবিলিটি ইন ল্যাবরেটরি। ক্লিয়ার? তাহলে দুটো মেথড আমাদের ল্যাবরেটরিতে ইউজ করা হয়। একটা হচ্ছে ল্যাব মেথডের মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে কনস্ট্যান্ট হেড মেথড, যেটা হচ্ছে কোর্স গ্রেন সয়েলের জন্য, আর ফাইন গ্রেন সয়েলের জন্য কি করা হয় হচ্ছে তোমার ফলিং হেড মেথড। ক্লিয়ার? এবার হচ্ছে যে ল্যাব ফিল্ড মেথড। ফিল্ড মেথডের মধ্যে দিয়ে পাম্প ইন আর পাম্প আউট টেস্ট করা হয়। সেটা আমরা জাস্ট হালকা করে তোমাদেরকে বলে দেখি যে আমরা যখন ওয়েল পড়েছিলাম, ওয়েল যখন পড়ি তখন আমরা এই ওয়েলে জল থাকে, এবার আমরা এখান থেকে পাম্প আউট করে দিই, যে জলের যে হাইট কমে যায়, সেখান থেকে আমরা একটা পারমিয়াবিলিটির কনসেপ্ট করেছিলাম। তো সেখান থেকে আমরা সেইভাবে ফিল্ডে আমরা এই প্রসিডিওরটাকে করে, হ্যাঁ, আমরা ওখানে কিন্তু পাম্প ইন পাম্পের আউট টেস্ট করে আমরা কিন্তু পারমিয়াবিলিটি বার করি, এটা ফিল্ডে করি। ওকে, সেটা আমাদের এখানে পড়বার অতটা দরকার নেই। নেক্সট হচ্ছে ইনডিরেক্ট মেথড। নাও হোয়াট ইজ ইনডিরেক্ট মেথড? ইনডিরেক্ট মেথডের মধ্যে একটা সবচেয়ে বড় ইনডিরেক্ট মেথড, সেটা হচ্ছে যে কনসলিডেশন যে বার করি, সেই কনসলিডেশন প্রসিডিউরের সঙ্গে যে কিছু কিছু ডেটা আছে কনসলিডেশনের, সেই ডেটাগুলো যদি তোমার জানা থাকে তাহলে তুমি সেখান থেকেও কিন্তু পারমিয়াবিলিটি বার করতে পারবে। খুব প্রচলিত একটা ফর্মুলা কনসলিডেশন আমরা পড়েছি, যখন আমরা এমনিতেও পড়বো, আমরা যারা জানি, আমরা যেহেতু সিভিলে পড়েছি সেহেতু আমরা সবাই মোটামুটি জানি। আর আমরা যখন এই ক্লাসগুলো যখন এগিয়ে গিয়ে যখন আসবে কনসলিডেশন, তখন আমরা এটা ফর্মুলাটা পড়ব। তো সেখানে কে ইকুয়াল টু হবে হচ্ছে সিভি এমভি ইন্টু গামা ডাব্লিউ। সিভি হচ্ছে কি? কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন। এমভি হচ্ছে কি? কোএফিসিয়েন্ট অফ ভলিউম, coefficient of volume compressibility বা ভলিউম কম্প্রেশন। আর গামা ডাব্লিউ তো বুঝতেই পারছো যে ইউনিট ওয়েট অফ ওয়াটার। ঠিক আছে? তো হলো, তো এইভাবেও কিন্তু আমরা কে কে বার করতে পারি, ইনডিরেক্ট মেথড দিয়েও কিন্তু আমরা কে কে বার করতে পারি। আবার ওই যে আমরা অ্যালেন হেজেনে পড়লাম কে ইকুয়াল টু কি সি ইন্টু D10 স্কোয়ার। এই যদি তুমি কোনো সয়েল স্যাম্পলের D10 যদি তোমার জানা থাকে আর সি এর মান তো 100, সেখান থেকেও কিন্তু আমরা কে বার করতে পারি। তো দিস আর দ্য ইনডিরেক্ট মেথড। ইনডিরেক্ট ভাবেও কিন্তু আমরা কে কে বার করতে পারি। সো তোমাদের মোটামুটি এখান থেকে চ্যাপ্টারের মধ্যে থেকে মোটামুটি বোঝা হয়ে গেছে। এবার একটা প্রশ্ন তোমাদের আসতে পারে যে দাদা, পারমিয়াবিলিটি আমরা পড়ে আমাদের দরকার কি? সব পড়ে আমাদের এই পারমিয়াবিলিটি নিয়ে পড়াশোনা করে সয়েলের মধ্যে জল গেল কি না গেল তো আমার জেনে কি লাভ? বিং অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ার আমাদের কি দরকার? তো এক্স্যাক্টলি এটা জানাটা কিন্তু খুব দরকার। দেখো, আমরা যখন একটা স্ট্রাকচার করি, ধরো আমরা স্ট্রাকচার করি, স্ট্রাকচারটা কি? এটা ধরো ফাউন্ডেশন, এই মাটি ধরো, এটা জিএল, ঠিক আছে, এটা ধরো জিএল। তো এই জিএল এর নিচে ফাউন্ডেশন থাকে, তো এইভাবে স্ট্রাকচারটা বসে। এবার এই যে মাটিটার উপর ধরো এটা সয়েলটা রয়েছে, ঠিক আছে। এবার ধরো আমরা জানি যে কনসলিডেশন যখন হয়, কনসলিডেশন একটা টাইম কনজিউমিং প্রসেস, অনেক দিন ধরে চলতে থাকে। তাহলে ধরো এমন একটা সয়েল নিলে তুমি, যার পারমিয়াবিলিটি বেশি, তার ধরো কনসলিডেশন বেশি হবে, ফলে তুমি একটা সয়েল ডিজাইন করে নিলে, অনেকদিন পরে জল এখান থেকে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর এটা দেবে গেল, মাটিটা দেবে গেল, তাহলে এই যে ফাউন্ডেশনটা আছে এর উপর কিন্তু একটা এক্সট্রা প্রেশার পড়বে। এই যে সেটেলমেন্টটা হলো তার জন্য এই স্ট্রাকচারটার উপর একটা এক্সট্রা প্রেশার পড়বে, ঠিক আছে। সেই প্রেশারটা কিন্তু এই স্ট্রাকচারের ওপর কিন্তু ক্ষতি করতে পারে। সেই জন্য সয়েলের মধ্যে দিয়ে জল পাস করা, কতটা জল আছে, জল পাস করতে কতটা সময় লাগবে, এই সমস্ত স্টাডিগুলো কিন্তু আমাদের করে নিতে হয়, যাতে কিনা আমরা এই স্ট্রাকচারটাকে সেফ বানাতে পারি। ক্লিয়ার? আর একটা জিনিস কি, আমরা যখন দেখেছি হাইড্রোলিক স্ট্রাকচার যেগুলো হয়, ধরো বড় বড় যখন ড্যাম গুলো হয়, ঠিক আছে, ড্যাম কিরকম হয়, ধরো এরকম একটা ড্যাম হবে, ঠিক আছে। এবার ড্যামের ধরো আপস্ট্রিমে এরকম জল আছে, ডাউনস্ট্রিমে ধরো এইটুকু জল আছে, ক্লিয়ার। তাহলে এই যে আপস্ট্রিমের জল বিতরণে এদিকে হেড বেশি H1, এদিকে হেড কম H2, তাহলে যেহেতু হেডের পার্থক্য আছে, নিচে কি আছে, এগুলো সয়েল আছে, তো তাহলে হেডের পার্থক্য, নিচে সয়েল, কি হতে পারে, জল এখান থেকে টুকটুক টুকটুক করে যাবে, কি হবে, সিপেজ হবে। তাহলে সিপেজ যখন হবে, এই জলটা যখন এদিক দিয়ে বেরোনোর চেষ্টা করবে, এই মাটিটাকে খুবলে দিয়ে বের করবার চেষ্টা করবে।
খুবলে দিয়ে বের করবে যখন চেষ্টা করবে, তাহলে এই স্ট্রাকচারটা কিন্তু স্লাইড হয়ে যেতে পারে। মাটি যদি এখান থেকে বেরিয়ে যায় স্ট্রাকচার বসে যাবে। সো সয়েলের মধ্যে দিয়ে জল কতটা পাস করছে সেই ক্যালকুলেশন করে আমরা যদি সেই সমস্ত প্রোটেকশন যদি আমরা এখানে অলরেডি দিয়ে দিই, এই লেন্থকে যদি সেইভাবে সমস্ত কিছু ডিলিংস আগে থেকে করে রাখি, তাহলে কিন্তু হাইড্রোলিক স্ট্রাকচার ফেলিওর থেকে আমরা বাঁচতে পারবো। দ্যাট ইজ ওয়াই ইউ অলসো নিড টু স্টাডি দ্য পারমিয়াবিলিটি। ক্লিয়ার? তাহলে পারমিয়াবিলিটি কেন পড়বো সেটা আমরা বুঝে গেলাম। তো আজকের ক্লাস এটুকুই রাখি। আর একটা ছোট্ট জিনিস আছে, বলেই দিই, যখন হচ্ছে ক্লাসটা একটু হালকা করে বলেই দিই। সেটা হচ্ছে কি বলতো, অ্যাবসলিউট পারমিয়াবিলিটি বলে একটা টার্ম হয়। একটা টার্ম হয় কোএফিসিয়েন্ট অফ অ্যাবসলিউট পারমিয়াবিলিটি। কোএফিসিয়েন্ট অফ অ্যাবসলিউট পারমিয়াবিলিটি। এইটা হয়তো কখনো পরীক্ষায় তোমার চলে আসতে পারে, তো এইটা কিন্তু মাথায় রেখে দাও একটুখানি। তো আমি বলেছি যে একটা ফর্মুলা, সেই ফর্মুলাতে সমস্ত কিছু বেরিয়ে যাবে। সে কি ফর্মুলা ছিল? কে ইকুয়াল টু সি গামা ডাব্লিউ বাই মিউ ই কিউব বাই 1 প্লাস ই ইন্টু ডি এর স্কোয়ার। এই সেই ফর্মুলা। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে ফর্মুলা এখান থেকে আমি কে বার করছি, সেই কেটা কিন্তু যা সয়েলের মধ্যে যেটা পাস করছে, অর্থাৎ এখানে যেমন জল, সেই জলের একটা প্রপার্টির উপর কিন্তু নির্ভরশীল, তাই তো? এই যে জল, সয়েলের মধ্যে যে জল পাস করছে, সেই জলের যে একটা প্রপার্টি, তার উপরেও কিন্তু কে ডিপেন্ডেন্ট। তো এই কেসটাকে যদি আমি, এই কে কে যদি আমি এই সয়েলের এই টার্মটা দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে যে টার্মিনোলজিটা পাবো সেই টার্মটা কিন্তু আর জলের উপর ডিপেন্ডেন্ট থাকবে না। ঠিক আছে? সো দ্যাট উইল বি ইন্ডিপেন্ডেন্ট অফ ফ্লুইড প্রপার্টি। মানে এই কেটাকে যদি আমি ধরো এই টার্মটা দিয়ে ভাগ করে দিই, মানে গামা ডাব্লিউ বাই মিউ যদি ভাগ করে দিই, তাহলে এদিকেও গামা ডাব্লিউ মিউ দিয়ে ভাগ হবে, তাহলে এই কোয়ান্টিটিটা কেটে যাবে। তাহলে সেই যে কেটা হবে, যেই কেটা ফ্লুইড প্রপার্টির উপর ডিপেন্ডেন্ট আর থাকবে না, সেই কেটাকেই আমরা বলবো কোএফিসিয়েন্ট অফ অ্যাবসলিউট পারমিয়াবিলিটি। তাহলে সেই কেটা কোএফিসিয়েন্ট অফ অ্যাবসলিউট পারমিয়াবিলিটি কি হবে? কোএফিসিয়েন্ট অফ অ্যাবসলিউট পারমিয়াবিলিটি, অ্যাবসলিউট আমি এ দিয়ে লিখছি, তাহলে সেটা হবে কে বাই গামা ডাব্লিউ বাই মিউ, মিউটা ধরো উপরে চলে গেল। ঠিক আছে? হচ্ছে গামা ডাব্লিউ, এইটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ অ্যাবসলিউট। ক্লিয়ার? তাহলে এই গেল হচ্ছে তোমাদের সমস্ত এখান থেকে আর কি পড়াশোনা। সো পারমিয়াবিলিটি থেকে আর আলাদা করে সেভাবে কিছু পড়বার দরকার নেই। কিছু নিউমেরিক্যালস আসে যেগুলো খুবই ইজি, পিএসসিতে যা যা নিউমেরিক্যালস এখান থেকে আসে, এই কনসেপ্ট থাকলে তোমরা নিজেরাই করে নিতে পারবে। আমরা যখন এমসিকিউ সলভ করবো তখনই পড়বো, আলাদা করে আর এখান থেকে প্রবলেম করে আপাতত সময় নষ্ট করে লাভ না, তোমরা নিজেরা করে না, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। যদি কোনো আটকায় আমাকে বলবে। তো আজকের এই ক্লাসটা আপাতত এইটুকুই। আবার নেক্সট ক্লাসে আমরা দেখা করছি, আশা করি কম্প্যাকশন নিয়ে আমরা পড়বো নেক্সট ক্লাসে। সো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য আবার হ্যাঁ, তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো, যাতে আমি একটু উৎসাহিত ফিল করি। আর এই নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য